আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণতন্ত্রের যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। খুব শিগগিরই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বললেন খালেদা জিয়া। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ সরকার তারেক রহমান। ইশরাকের শপথের বিষয়ে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি। পর্যবেক্ষণ দিয়ে রিট নিষ্পত্তি করল আপিল বিভাগ। চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি। আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। টোকিওতে সেমিনারের প্রধান উপদেষ্টা। 5 বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে শুনানি শেষ। 2রা জুন রায়। ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতের ফাঁসি সহ বিচারিক আদালতের রায় বহাল চাইলেন অ্যাটর্নি জেনারেল। এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত। কয়েকটি জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা। রাজধানী সহ সারা দেশে টানা বৃষ্টি। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান জীবন দিয়েছেন, সেই গণতন্ত্রের যাত্রা আজও প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনার সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সদিচ্ছা থাকলে ন্যূনতম সংস্কার বাস্তবায়ন করে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় জিয়ার কর্ম ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। এতে দলের সিনিয়র নেতারা বলেন, জাতিকে অন্ধকার থেকে মুক্ত করতে জিয়ার চেতনায় বলিয়ান হয়ে এগিয়ে যেতে হবে। দেশকে গণতন্ত্রহীন করার কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। যে গণতন্ত্রের জন্য তিনি 71 সালে লড়াই করেছেন, আমরা এই 2025 সালে এসে জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে শক্তভাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। এদেশের জনগণের প্রত্যাশা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্র ও উন্নয়নের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়ন করতে হবে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। এতে লন্ডন থেকে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া জরুরি, অথচ সে প্রত্যাশা পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র এবং সরকারে যাতে স্বৈরাচারের কবলে না পড়ে, এ কারণেই রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। জনপ্রত্যাশাকে ধারণ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি। যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই, বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করুন।
দেশ ও জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনায় আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে অবশ্যই সঙ্গে রাখুন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নেবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রিট নিষ্পত্তি করে এই আদেশ দেন। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত ইসি কিভাবে প্রতিশ্রুতি ভাঙল সেই প্রশ্ন আপিল বিভাগের। আগামী নির্বাচন আয়োজনে কমিশনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছে আদালত। ইশরাক হোসেনের আইনজীবীর দাবি, সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রিটকারীর আইনজীবী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিকালে ইশরাক হোসেন নির্বাচন কমিশন ও রিটকারীর আইনজীবী আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন। সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয় নির্বাচন কমিশনকে তিরস্কার করেন দেশের সর্বোচ্চ আদালত। আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন, ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে আর্টিকেল 180 অব দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব, আপনাদের যে ইম্পার্শিয়াল দায়িত্ব, নিরপেক্ষ দায়িত্ব, আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন? এটা তো আমাদের একটা লিটমাস কেস। আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? আপনারা কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আদালত আরও বলেছেন যে এত বড় বিল্ডিং করে রেখেছে কি শুধুমাত্র হাওয়া খাওয়ার জন্য নাকি? আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা জনগণের ইলেকশনের রাইট এনশিওর করবেন। নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে বলেন, তারা গেজেট প্রকাশ করে দায়িত্ব পালন করেছেন। শপথের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। 28 তারিখে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই গেজেটের 15টা কপি প্রেরণ করে তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন। এইটা অনুরোধ করার পরবর্তী পর্যায়ে ইশরাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন। সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যত্যয় ঘটাইছে, এটা জনসমক্ষে চলে আসবে। তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও ট্রাইব্যুনালের রায়ের পর ইশরাক হোসেনের শপথের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে তা জানতে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। পরে আবার মতামত পাওয়ার আগেই ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ ইস্যুতে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে আইন কানুন পর্যবেক্ষণ করেই নেওয়া হবে সিদ্ধান্ত। এর আগে সকালে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ ইস্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আবেদন নিষ্পত্তি করে জানায়, এ বিষয়ে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন। এরই মধ্যে শপথের গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গেছে 26শে মে, আর সিটি কর্পোরেশন 5 বছরের মেয়াদ শেষ হবে 1 জুন। এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে, ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা সেভাবে করব। না, রায় তো পাই নাই, আমি টেলিভিশনের হেডলাইন দেখে তো কোনো সিধা মন্তব্য করা যায় না। আদালতের রায় মেনে নিয়ে অবিলম্বে শপথ আয়োজন করতে শেষবারের মতো অনুরোধ জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরো বেগবান করা হবে। ইশরাক আরো বলেন, একজন মেয়রকে শপথ পড়াতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে নির্বাচিত সদস্যদের শপথ পড়াতে পারবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। মনির হোসেন তপুর রিপোর্ট। ইশরাক হোসেনের শপথ নিয়ে টানাপোড়েনে গত 2 সপ্তাহ ধরে নগর ভবনে চলছে আন্দোলন। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যেই নগর ভবনের প্রধান ফটকে অবস্থান নেয় ইশরাক হোসেনের সমর্থকরা। আন্দোলনকারীদের অভিযোগ, মেয়র হিসেবে তাদের নেতা শপথ যাতে না নিতে পারে সেজন্য একটি মহল ষড়যন্ত্র করছে।
দুপুর 2টার পর তাদের আন্দোলনে সংহতি জানিয়ে নগর ভবনে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার উপস্থিতিতে উজ্জীবিত হয় নেতাকর্মীরা, ফুল দিয়ে বরণ করা হয় তাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সর্বস্তরের নেতাকর্মীরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরো বেগবান করার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং তারা নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর হস্তক্ষেপের মাধ্যমে আমাকে যে শপথ গ্রহণ করানোর জন্য যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু পালনে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। বিএনপির প্রার্থী হওয়ায় তার উপর বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন এই নেতা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইছে বলে জানান তিনি। কিন্তু সংস্কারের উপর নির্ভর করছে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে। সকালে জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টা আরো বলেন, এশিয়ার ভাগ্য এখনো লেখা হয়নি, আমরা সবাই মিলে তাই লিখব। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। জাপান সফরের দ্বিতীয় দিনে এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে নিক্কেই ফোরাম আয়োজিত সম্মেলনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধান, নীতি নির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে ডক্টর ইউনূস এশিয়া সহ সমস্ত বিশ্বকে একসঙ্গে কাজ করে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের আহ্বান জানান। Nikkei Forum has, over the years, become a guiding light of dialogue, vision, and resolve for Asia's future. পরে প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূস জানান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার সরকার। In Bangladesh, we went through a transformational change by a massive uprising of students in the common people just few months back, and consequently my government came into the position. বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন ডক্টর ইউনূস। But if you need a good job of the reform, we have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some say, let's get it done, get the election done, and hand over to the politicians. So that's one reason, that's why the politicians are looking for. Not all political parties, just one particular. জাপান সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার, বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎ, সেমিনারে অংশগ্রহণ সহ ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। জাপান সফরের দ্বিতীয় দিনে নিক্কেই ফোরামের সম্মেলন সহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, গত 1.5 দশকে দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল পতিত স্বৈরাচার। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ সামনে এসেছে উল্লেখ করে এক্ষেত্রে বাংলাদেশের মানুষ সহ বিশ্ববাসীর সহযোগিতা চাইলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান। আগামী 5 বছরে 1 লক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে জাপান। দেশটিতে ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে জাপান সরকার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই ঘোষণা দিয়েছে। মানব সম্পদ বিষয়ে সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যথাসাধ্য চেষ্টা করবে।
জুলাই হত্যাকাণ্ডের বিচার আর সংস্কারের পর সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার কাজে অনেকে বাধা দিচ্ছে, বাধা সৃষ্টি না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের শহীদ আহতদের প্রতি সরকার দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সেক্ষেত্রে ছাত্র জনতার রায় শেষ কথা বলে জানান নাহিদ ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার কোন রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ না। এই সরকার দায়বদ্ধ এই শহীদ পরিবার, আহত এবং এই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র জনতার কাছে। ফলে তাদের মতামত নিয়ে এই সরকারকে চলতে হবে, তাদের রায় চূড়ান্তরা। যদি নির্বাচন বলেন, ভোট চাওয়ার জন্য তো মানুষের কাছে যেতে হবে, শহীদ পরিবারদের কাছে যেতে হবে, তো তখন তো তারা প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো যতটুকু ঐক্যে এসেছে তা জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় সনদের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে নাগরিকদের কাছে জবাবদিহিতায় আনার চেষ্টা চলছে। এ সময় কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানান, দুদক, বিচার ব্যবস্থা, পুলিশ ও নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার প্রস্তাব দ্রুত অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করবে সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এই সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে জানানো হয়, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রী ও তার ক্ষমতার ভারসাম্য, নাগরিকের মৌলিক অধিকার, তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন সহ 17টি বিষয় থাকছে জাতীয় সনদে। কয়েক সপ্তাহের মধ্যে আমি আশা করি দুর্নীতি দমন সংক্রান্ত, বিচার বিভাগ সংক্রান্ত, পুলিশ সংস্কার সংক্রান্ত, নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত যেই প্রস্তাবগুলো আমরা সরকারকে দিয়েছি, যেগুলো অধ্যাদেশের মাধ্যমে এবং তাদের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে করা যায়, তারা আশা করি এগুলো বাস্তবায়ন করবে। তার ফলে আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে এক ধাপে এগিয়ে যাব। অনুষ্ঠানের সংস্কারগুলো কতটুকু আলোর মুখ দেখবে এ নিয়ে হতাশার কথা জানান কমিশনের সদস্য ও নাগরিকরা। যত দিন যাচ্ছে উদ্বেগের পাল্লাটা ভারী হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যতদিন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনা থেকে শিক্ষা গ্রহণ করা না হবে, ততদিন পর্যন্ত আমরা যত সংস্কারের কথা বলি কিছু কার্যকর হবে না। কোথাও কোনো গভর্নেন্সের কিচ্ছু কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। কাজে খুব বেশি আশাবাদী হওয়ার জায়গা আসলে নাই। মানুষ বারবার আন্দোলন করে 71-এর পরে প্রতারিত হয়েছে, 90-এ প্রতারিত হয়েছে, এই 24-এর পরে প্রতারিত হলো বলে 166টা সুপারিশ বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোর ওপিনিয়ন খুব গুরুত্বপূর্ণ। গালি দেওয়া হতো সংস্কারবাদী বলে। এবারের সতর্কতা হলো যে এবার যদি আমরা সংস্কারে ফেল করি বা ব্যর্থ হই, সংস্কার এবার ক্রাইম বা অপরাধ হিসাবে গণ্য হবে। তবে এ বিষয়ে হতাশ না হতে সবাইকে আশ্বস্ত করেন কমিশনের সহসভাপতি। আমরা আশা করছি জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর যে জায়গাগুলোতে ঐক্যমত্য তৈরি হবে সেগুলো, আমি আগেও বলেছি, যেগুলোতে ঐক্যমত্য হবে না স্বচ্ছতার স্বার্থে আমরা সেগুলো জানাবো জনগণকে, কারণ জনগণের জানার অধিকার আছে কোথায় ঐক্যমত্যটা হলো না। তো কিন্তু ওই যে আমি নিজেকে অন্তহীন আশাবাদী বলে মনে করি, তো আমি এখনো আশা করছি। তিনি আরো জানান, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে জুলাই বিপ্লবের চেতনায় সত্যিকার অর্থের গণতান্ত্রিক প্রজাতন্ত্র করার চেষ্টা করছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী 2 জুন দিন ঠিক করেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের এই দিন ঠিক করে আদেশ দেন। শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশের সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ফাঁসি সহ বিচারিক আদালতের রায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের গোটা মানুষকে, গোটা দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে ওই মৃত্যুটা আমাদের বুকের উপরে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা আগামী 48 ঘন্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারী বৃষ্টিতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় পাহাড় ধস হতে পারে। কয়েকটি জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর এবং নদী বন্দরকে 2 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঝোড়ো বাতাসের সাথে বৃষ্টি, যেন থামার কোনো লক্ষণই নেই। বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টিতে নাকাল নগর জীবন। খেটে খাওয়া দিনমজুর মানুষের দুর্ভোগ চরমে। বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও এই বৃষ্টি সবার জন্য আশীর্বাদের নয়। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর শ্রেণী, যাদের জীবিকা নির্বাহনের জন্য বাইরে বেরোতেই হয়, তারা পড়েছেন ঘোর বিপাকে। 7টার দিকে বেরোচ্ছি, সকাল থেকেই ভিজতেছি, পর্যন্ত শরীরে খুব ঠান্ডাও লাগতেছে। কাম কাজ তো করবো কেমনি, দেন না বৃষ্টির লেগে কাম করবো কেউ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় রাজধানী সহ সারা দেশেই এই বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের শঙ্কা। বৃষ্টি থাকতে পারে আরও 2 দিন। আগামী 48 ঘন্টার মধ্যে এই ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে BIWTA। দৌলদিয়া পাটুরিয়া রুটেও বন্ধ লঞ্চ চলাচল। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পটুয়াখালীর কুয়াকাটায় উত্তাল সাগর, মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর হাতিয়ার, নিঝুম দ্বীপ, ঢালচর, ঘাসিয়ার চর সহ বিভিন্ন এলাকা। ভরা জোয়ারের সময় পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা স্থানীয়দের। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমেছে, তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মুশফিকুর রহমান, ATN বাংলা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। শান্তিরক্ষা মিশনে 37 বছরে পদার্পণ করল বাংলাদেশ। 1988 সাল থেকে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে আসছেন সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা। বর্তমানে বিশ্বের 9টি দেশে 5818 জন শান্তিরক্ষী কাজ করছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের 168 জন শান্তিরক্ষী। বিশ্ব শান্তিরক্ষী দিবসের আলোচনায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বলেন, শান্তিরক্ষায় বাংলাদেশ 3য় বৃহৎ দেশ। বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ অনন্য হয়ে থাকবে। The UN's impartiality, legitimacy and non-use of force remain invaluable in peace processes. As a major contributor to peacekeeping, Bangladesh plays an essential role in advancing these efforts. অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষীদের ইতিহাস তুলে ধরেন। বলেন, বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম। বর্তমানে শান্তিরক্ষা কাজে বাংলাদেশ সেনাবাহিনীর 4880 জন, নৌবাহিনীর 343 জন, বিমান বাহিনীর 396 জন এবং পুলিশ বাহিনীর 199 জন সহ সর্বমোট 5118 জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশের 9টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। পৃথিবীর অন্যতম বৃহৎ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ। এই প্রসঙ্গে আমি বলি, শুধু বৃহৎ না, মোস্ট ইফেক্টিভ, মোস্ট এফিশিয়েন্ট এবং অত্যন্ত সুনাম অর্জনকারী বাংলাদেশ।
এরপর বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের শান্তিরক্ষীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা। এছাড়া শান্তিরক্ষা মিশনে আহত 2 জন সদস্যকে সম্মানিত করা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের উপদেষ্টা মণ্ডলীর দল। ওই দলটির সুবিধা বিবেচনায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। জাতীয় প্রেস ক্লাবে 2025 থেকে 26 অর্থবছরের বাজেট প্রস্তাবনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার 9 মাসেও নির্বাচনের রোড ম্যাপ দিতে পারেনি জানিয়ে ববি হাজ্জাজ অভিযোগ করেন, নিবন্ধনহীন একটি নতুন দলের পরামর্শে নির্বাচন বিলম্বিত করতে চায় ইউনূস সরকার। দেশে প্রায় 20 লাখ বেকার তরুণ কাজ প্রত্যাশী জানিয়ে এনডিএম চেয়ারম্যান আরও বলেন, প্রস্তাবিত বাজেটে এই বিপুল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসার সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। যে বাংলাদেশে 18 কোটি জনগণ কাকে ভোট দিবে, তারা কি চায়, এইটার উপর আপনার কোনো আস্থা নাই। সো এইভাবে যারা কথা বলছে, আমি পরিষ্কার তাদের বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণের হয়ে অ্যাটলিস্ট কথা বলার অধিকার তাদের নাই। এই অধিকার যদি অর্জন করতে চান, ভোট দেন, ভোট নিয়ে আসেন, তখন আপনি বলবেন আমরা চুপ করে শুনবো। এ পর্বের শুরুতে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকা সেনানিবাস আবাসিক এলাকা থেকে বিএটির অবৈধ সিগারেট ফ্যাক্টরি অপসারণ, বিড়ির শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার সহ 5 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ এবং জেলা প্রশাসকের নেতৃত্বে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানান শ্রমিকরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। এ সময় বক্তব্য রাখেন ফেডারেশনের সহ সভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম সহ আরো অনেকে। যে কোনো ভালো কাজের সঙ্গে প্রাণ সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এভারেস্ট জয়ী ইকরামুল হাসান শাকিলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় এভারেস্ট জয়ে প্রাণের সহযোগিতা বড় ভূমিকা রেখেছে বলে জানান শাকিল। সংবর্ধনা অনুষ্ঠানে পরিব্রাজক ও বিএমটিসির সদস্য অনু তারেক, মিস্টার নুডলসের জেনারেল ম্যানেজার তোষণ পাল উপস্থিত ছিলেন। এর আগে গত 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইরানি সৈকত থেকে হেঁটে 29,031 ফুট উঁচু এভারেস্ট জয়ে যাত্রা শুরু করেন তিনি। 84 দিন শেষে 19 মে সকালে প্রায় 1400 কিলোমিটার পথ হেঁটে এভারেস্ট জয়ের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড করেন শাকিল। এবারে আন্তর্জাতিক সংবাদ। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। এখন ভারতের পশ্চিমবঙ্গ দাঙ্গা, সন্ত্রাসবাদ ও দুর্নীতিমুক্ত করতে ভারত সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারের জনসভায় কথা বলেন তিনি। এ সময় পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের সফল দাবি করে তিনি বলেন, ভারতীয় সেনারা সন্ত্রাসবাদীদের নির্মূল করে দেশের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং পাকিস্তানকে শক্ত বার্তা দিয়েছে। প্রয়োজনে দেশের এই অংশেও অপারেশন সিঁদুরের কার্যক্রম চলবে। এদিকে এর পাল্টা জবাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অপারেশন সিঁদুর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে উল্লেখ করেন। বলেন, ভোটের প্রচারের হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ নির্মূলের নাটক মঞ্চায়ন করে যাচ্ছে বিজেপি। অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ ছাড়লেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। দেশটির সরকারি কর্মকর্তাদের তুমুল প্রতিবাদ, বিক্ষোভ ও রিপাবলিকান নেতাদের সমালোচনার মুখে ফেডারেল সরকারের ব্যয় ও কর্মী ছাঁটাই বিভাগের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। তবে আমেরিকার জনগণের জন্য তাকে পাশে রাখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রকাশ্যে ট্রাম্পের নতুন বাজেট বিল নিয়ে অসন্তোষ জানানোর পরই তার পদত্যাগের বিষয়টি সামনে এলো। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে।
to that end, I have created the brand new Department of Government Efficiency. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আমেরিকার পরিবর্তনে কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানোর ঘোষণা দেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল সরকারের বিশাল কর্মীবহর কমাতে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন প্রযুক্তি জায়ান্ট স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে। তাকে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগ DOGE-র দায়িত্ব দেন ডোনাল্ড ট্রাম্প। দপ্তরে বসার পর থেকেই একের পর এক নানা সিদ্ধান্তে প্রেসিডেন্টের প্রশংসা কুড়িয়ে নেন টেসলা ও স্পেস এক্সের এই প্রধান নির্বাহী। অন্যদিকে সমালোচনার ঝড় ওঠে সরকারি কর্মীদের মধ্যে। ইলন দুর্দান্ত কাজ করছেন, ফেডারেল সরকারের কর্মীদের জালিয়াতি, দুর্নীতি এবং অপচয় খুঁজে বের করছেন। ইলন মাস্ক আমেরিকায় নতুন দিনের সূচনা করেছেন। এরই মধ্যে মাস্কের পরামর্শে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর সিদ্ধান্তে ফুঁসে ওঠে জনগণ। দাবি ওঠে ইলন মাস্ককে সরিয়ে দেবার। আজ আমরা এখানে এক কণ্ঠে বলতে এসেছি, ইলন মাস্ককে বরখাস্ত করুন। অবশেষে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের গুরুত্বপূর্ণ ওই বিভাগের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। বুধবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এক্সে এই সিদ্ধান্ত জানিয়ে পোস্ট করেছেন মার্কিন এই ধনকুবের। আমি আগে কখনো রাজনীতিতে জড়িত ছিলাম না, এখন রাজনৈতিকভাবে সক্রিয়, কারণ আমার মনে হয় আমেরিকার ভবিষ্যৎ এবং সভ্যতার ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে। তবে দায়িত্ব থেকে সরে গেলেও ট্রাম্প প্রশাসনকে সহায়তা দিয়ে যাবে বলে জানান বিশ্বের সবচেয়ে ধনাঢ্য এই ব্যবসায়ী। শরীফুল ইসলাম, ATN বাংলা। আগামী 4 জুন শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মিনা ও মুজদালিফায় তাঁবু টানানো সহ আরাফাত ময়দানের সকল প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ হজ মিশন। হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬৮,২৮০ বাংলাদেশি মক্কায় অবস্থান করছেন। এর মধ্যে বার্ধক্যজনিত কারণে মারা গেছে 12 জন। সৌদি প্রতিনিধি সাজিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রতি বছর পবিত্র জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নেন হজযাত্রীরা। এর মধ্যে দ্বিতীয় দিন লাখো হাজি আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন। এবছর আরাফাত ময়দানের আনুষ্ঠানিকতা পালিত হবে ৫ জুন। হজের সার্বিক প্রস্তুতির বিষয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ থেকে আসা মুসল্লিরা। তাপমাত্রা বেশি, বাট এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আর হজের ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাংলাদেশ থেকে এখানে আসতে আমাদের তেমন কোনো সমস্যা বা বেগ পোহাতে হয় নাই। সবার কাছে দোয়া চাই যেন হজ আমার জন্য এবং এই বছরের সমস্ত হজ যাত্রীর জন্য যেন সহজ করে দেয় আল্লাহ। সৌদি সরকারের পক্ষ থেকেও বিশেষভাবে এই বছরে যে ব্যবস্থা রাখা হয়েছে খুবই সন্তুষ্টজনক। মিনা, মুজদালিফা এবং আরাফাত ময়দানের সকল প্রস্তুতিও শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সার্বিক প্রস্তুতি ভালো। আশা করছি আমরা যে এবছর হজযাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের পবিত্র হজ পালন করতে পারবে। এদিকে বাংলাদেশ থেকে আসা হজযাত্রীদের মধ্যে বার্ধক্যজনিত কারণে 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 11 জন পুরুষ ও 1 জন মহিলা। এবারের হজ ভিসায় হাজিরা শুধুমাত্র মক্কা, মদিনা ও জেদ্দা ভ্রমণ করতে পারবেন। অনুমতি ছাড়া হজ করলে 20,000 রিয়াল জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের তিতাস গ্যাস ভবনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। এ সময় আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারেক ও গাজী জহিরুল ইসলাম সবুজ, সাবেক সভাপতি ফয়েজ আহমেদ লিটন এবং সহ সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম। এ সময় শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা যুদ্ধের বীর সেনানায়ক, রাষ্ট্রনায়ক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন গতি ও চিন্তার পথ পেয়েছিল।
এ সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য দোয়া করা হয়। এবারে খেলার খবর। বিপিএল এর রাজশাহী ও চিটাগং ফ্র্যাঞ্চাইজি পেমেন্ট ইস্যু, ম্যাচ ফিক্সিং, বিসিবির অর্থ স্থানান্তর, জাতীয় দলের বাজে পারফরম্যান্স সহ বহু অভিযোগে বিসিবির সভাপতি ফারুক আহমেদের উপর অসন্তুষ্ট অন্তর্বর্তীকালীন সরকার। এ কারণে ক্রীড়া উপদেষ্টা তাকে বিসিবি থেকে সরে যেতেও বলেছেন। গণমাধ্যমকে জানিয়েছে, বিসিবির পরবর্তী সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের। পরাগারমানের রিপোর্ট। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তন এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে পালিয়ে বিদেশ পাড়ি দেন তৎকালীন বোর্ড সভাপতি, আর তাতে অন্তর্বর্তীকালীন সরকারের আস্থাভাজন হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব দেয়া হয় সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। বছর পেরোনোর আগেই আস্থা হারিয়েছেন ফারুক। একের পর এক বিতর্কে বিরক্ত ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার রাতে বিসিবি সভাপতিকে তলব করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানানো হয়, ক্রীড়া মন্ত্রণালয় আর তাকে বিসিবিতে চায় না। তবে পদত্যাগ করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ফারুক, তাই এখনই পদত্যাগ নিয়ে ভাবছেন না তিনি। বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করায় দীর্ঘ সময়ের জন্য বিসিবি সভাপতির দায়িত্বে থাকা সম্ভব নয় বুলবুলের। আরও 1 বছর বুলবুলের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় আইসিসি। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে দেখা যেতে পারে টাইগারদের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। ক্রিকেট বোর্ডে সরাসরি সরকারি হস্তক্ষেপ কখনোই অনুমোদন করে না আইসিসি। সুতরাং শেষ পর্যন্ত কি হয়, আগামী সময়ের কাছেই রয়েছে তার সঠিক উত্তর। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। বৈশাখী টিভিকে 3-1 গোলে হারিয়ে বিএসজে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে এটিএন বাংলা। পল্টন মাঠে শেষ হলো লড়াইয়ে। ম্যাচের 3 মিনিটেই মুশফিকুর রহিমের দুর্দান্ত ক্রসে দলকে এগিয়ে নেন কামরুজ্জামান রাজীব। কর্দমাক্ত মাঠে এটিএন বাংলার হয়ে দ্বিতীয় গোলটি করেন আদ্দিন সজীব। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচ সেরা আদ্দিনের দ্বিতীয় গোলে 3-0 এগিয়ে যায় আলমগীর আর চপলদের দল। শেষ মুহূর্তে 1 গোল শোধ দিয়ে পরাজয়ের ব্যবধান কমায় বৈশাখী টিভি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। গণতন্ত্রের যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। খুব শিগগিরই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বললেন খালেদা জিয়া। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ সরকার, তারেক রহমান। ইশরাকের শপথের বিষয়ে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি। পর্যবেক্ষণ দিয়ে রিট নিষ্পত্তি করল আপিল বিভাগ। চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি। আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। টোকিওতে সেমিনারের প্রধান উপদেষ্টা। 5 বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে শুনানি শেষ। 2রা জুন রায়। ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতের ফাঁসি সহ বিচারিক আদালতের রায় বহাল চাইলেন অ্যাটর্নি জেনারেল। এবং বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত। কয়েকটি জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা। রাজধানী সহ সারা দেশে টানা বৃষ্টি। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।